হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা জানাচ্ছি শুরুতেই আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে আর বোমা নয়, এবার অর্থনীতি ধূলিসাতের ঘোষণা, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন কৌশলে যুদ্ধের ঘোষণা, ওই বিষয়টি তিনি বলেছেন। অ্যাসিড রিফ্লাক্স, যেটা আমরা কালকে আলোচনা করার কথা ছিল, এটা কি বিপজ্জনক? বিপুল সংখ্যক মানুষ ভুগছেন বুক জ্বালা ও পেটের সমস্যা নিয়ে। অ্যাসিডিটি কি বিপজ্জনক? লক্ষণ ও প্রতিকার এবং এর চিকিৎসা কি, বিষয়টি আজকে আলোচনা করব। 21 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 24 সেপ্টেম্বর জাতিসংঘে তিনি ভাষণ দেবেন এবং 25 সেপ্টেম্বর একটি গণসংবর্ধনার নিয়ে প্রস্তুতি চলছে এবং কি চমক তিনি দেখাতে পারেন, এই বিষয়টি আজকে আলোচনা করব। যুক্তরাষ্ট্র বিএনপি কর্মীদের প্রস্তুতি নিয়েও অনেকের কৌতূহল আছে, এই বিষয়টি আজকে জানবো। আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে আছেন ডক্টর BM আতিকুজ্জামান, জনাব হাসান ফেরদৌস এবং জিল্লুর রহমান জিল্লু। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, শুরু করছি আপনার কাছ থেকে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। আজকে শুক্রবার আগস্ট মাসের 21 তারিখ। ইরানের হামলায় ক্ষতির কারণে পশ্চিম এশিয়ার সামরিক উপস্থিতি কমাতে পারে যুক্তরাষ্ট্র, এমনই একটি খবর ছেপেছে আজকে ওয়াশিংটন পোস্ট। অর্থাৎ পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের যে স্থাপনাগুলো ছিল সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের আক্রমণের ফলে, এবং সেখান থেকে সরিয়ে আসার অথবা উপস্থিতি হ্রাস করার চিন্তা ভাবনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের খবরে আরো বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে বিশেষ করে পারস্য উপসাগর থেকে সেনা সরানোর কথা ভাবছে পেন্টাগন, কারণ সেখানকার বড় বড় আমেরিকান ঘাঁটিগুলো কয়েক মাস ধরেই ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পেন্টাগন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে যদিও ইরান যুদ্ধের আগের সময়ের মতো করে আর তারা হয়তো তাদের এই ঘাঁটিগুলো আর পুনর্নির্মাণই করবে না, বরং কর্মকর্তারা ইরান যুদ্ধকে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নতুন করে মূল্যায়নের জন্য এক প্রজন্ম একবার আসার সুযোগ হিসেবেই বর্ণনা করেছিল। অর্থাৎ একটা প্রজন্মে একবারই আসে সেই উপস্থিতিগুলো মূল্যায়ন করার সুযোগটা, এবং সেই সুযোগটা এখন এসেছে, এটাই বলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ওয়ার এর নীতি দপ্তর এই অঞ্চলে সেনা উপস্থিতি কমানোর বিষয়টি মূল্যায়নের নেতৃত্ব দিচ্ছে। অর্থাৎ পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা কমিয়ে আনার যে মূল্যায়ন পর্ব সেটি নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ওয়ার। ইরান যুদ্ধে এ পর্যন্ত নিহত যুক্তরাষ্ট্রের 18 জন সেনা, আহত হয়েছেন 757 জন। আজকে এই তথ্যটি দিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন তাদের তথ্য ভান্ডার হালনাগাদ করে সেখানে আরো 50 জনেরও বেশি আহত সেনার নাম নথিভুক্ত করে এই নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে। অর্থাৎ 50 জন যুক্ত হওয়ার পর আহত সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 757 জনে। যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে পর্যন্ত সেই নথিভুক্ত পরিষদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন জে জুনিয়র আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন বলরুমের নির্মাণ কাজ বন্ধ করার বিষয়ে হোয়াইট হাউসের জন্য নির্ধারিত সময়সীমা স্থগিত করেছেন। অর্থাৎ একটি ফেডারেল আদালত এই বলরুম নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছিল। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই নির্দেশ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন। আমি আবারও বলি সাময়িকভাবে। কেন সাময়িকভাবে সেই ব্যাখ্যাটা দিচ্ছি। এই স্থগিতাদেশটি আইনি লড়াইয়ের অর্থাৎ এই বিষয়ের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, ফলাফল না আসা পর্যন্ত এই বলরুম নির্মাণের কাজ অব্যাহত থাকতে পারে, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্টের থেকে, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটি অনুমোদন করেছে। কাজ স্থগিত রাখার বিষয়টি আপাতত সাময়িকভাবে বন্ধ থাকবে, অর্থাৎ কাজ চলবে। তবে প্রধান বিচারপতি জন রবার্টসের স্থগিতাদেশ কোনো নতুন সময়সীমা উল্লেখ করা হয়নি যদিও। তবে সাধারণত আদালত সুপ্রিম কোর্ট যখন কোনো জরুরি আবেদনের বিষয়টি বিবেচনা করে তখন এই ধরনের স্থগিতাদেশ, যেটি বিচারপতিরা দিয়ে থাকেন, সাধারণত মাত্র কয়েকদিন স্থায়ী হয়। প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজের মালিকানা দাবি করায় ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি করেছে ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে উল্লেখ করে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পর একটি পোস্টের প্রতিক্রিয়া ভারতের হায়দ্রাবাদে অবস্থিত ইরানি কনসুলেটের অফিসিয়াল সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে ক্যালিফোর্নিয়াকে ইরানের নতুন ভূখণ্ড হিসাবে অভিহিত করা হয়েছে। যদিও তেহরানের এই প্রতিক্রিয়াটি এমন এক সময় এসেছে যখন ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন যেখানে হরমুজ প্রণালীর একটি মানচিত্র নিচে নিউ ইউএস টেরিটরি, অর্থাৎ হরমুজ প্রণালীকে নিউ ইউএস টেরিটরি হিসাবে লেখা ছিল। এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে যুদ্ধ শেষ হওয়ার পর এই কৌশলগত জনপদটি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত হবে, তবে কিভাবে সেটি তিনি ব্যাখ্যা করেনি। যদিও পরবর্তীতে হোয়াইট হাউস এক হ্যান্ডেলে ট্রাম্পের সেই পোস্টটি পুনরায় পোস্ট করেছেন। এদিকে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু আজকে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে হায়দ্রাবাদে অবস্থিত ইরানের কনসুল জেনারেল অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে যুক্তরাষ্ট্রের একটি মানচিত্র পোস্ট করা হয়। সেখানে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে হাইলাইট করে ক্যাপশনে লেখা হয় নিউ টেরিটরি অফ ইসলামিক রিপাবলিক অফ ইরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদিও এক্সে ট্রাম্পের পোস্টে জবাব দিয়ে লিখেছেন, হরমুজ প্রণালী সম্পর্কে তার এই ভ্রান্ত ধারণা শীঘ্রই ঠিক হবে, অথবা আমরা এই বিভ্রান্ত ব্যক্তির ভুল সংশোধন করে দেব, এটি তিনি বলেছেন ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে ক্যালিফোর্নিয়ার ইরানি সম্প্রদায় সম্পর্কে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য এসেছে। ইরানের বাইরে বিশ্বের অন্য যে কোনো জায়গায় তুলনায় ক্যালিফোর্নিয়া, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস এলাকায় সবচেয়ে বেশি সংখ্যক ইরানি বংশোদ্ভূত মানুষের বসবাস। ইউসিএল এর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের সেন্টার ফর নিয়ার ইস্টার্ন স্টাডিজের আয়োজিত ইরানি ডায়াসপোরা ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে আনুমানিক 1,41,000 ইরানি আমেরিকান বসবাস করেন। 1979 সালের ইরানি বিপ্লবের পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ইরানি আমেরিকান সম্প্রদায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টউড এলাকাটি তখন ইরান প্রবাসীদের জীবনযাত্রার একটি অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল এবং যা তেহরান জেমস নামে পরিচিতিও লাভ করেছিল। নিউ ইয়র্কের সিটি হাউজিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা চ্যাপ CHAP এর আওতায় 2027 সালের মার্চ মাস নাগাদ আশ্রয় কেন্দ্রে বসবাসকারী অর্থাৎ শেল্টারে বসবাসকারী নিউ ইয়র্ক সিটির বাসিন্দা এবং এভিকশনের ঝুঁকিতে থাকা রেন্ট স্টাবিলাইজ বা ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ভাড়ার ভাউচার প্রদান করা হবে নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে। ডিপার্টমেন্ট অফ হাউজিং অ্যান্ড প্রিজার্ভেশন নিউ ইয়র্ক সিটির একটি প্রশাসনের একটি অংশ, এর তথ্য অনুযায়ী এই কর্মসূচি প্রায় 5,06,000 স্বল্প আয়ের পরিবারকে সহায়তা প্রদান করবে, আর্থিক সহায়তা দিবে ভাউচারের মাধ্যমে। এই পরিবারগুলো হয় কোনো শেল্টার বা আশ্রয় কেন্দ্র বসবাস করছে অথবা ভাড়া নিয়ন্ত্রিত, যেটাকে আমরা বলে থাকি রেন্ট স্টাবিলাইজড অ্যাপার্টমেন্ট থেকে উচ্ছেদের মুখে অর্থাৎ ইভিকশনের মুখে রয়েছেন। গত জুন মাসে পাশ হওয়া বাজেট চুক্তির অংশ হিসাবে সিটি কাউন্সিল এবং মেয়র এই CHAP কর্মসূচিটি চালু করেছেন। নিউ ইয়র্ক সিটির বিদ্যমান আবাসন ভাউচার কর্মসূচি, যেটি CTFHEPS এর সম্প্রসারণীয় সৃষ্টি একটি বিরোধের আইনি নিষ্পত্তির প্রক্রিয়ায় এই নতুন কর্মসূচি তৈরি করা হয়েছে। অর্থাৎ CTFHEPS একটি আইনি প্রক্রিয়া আটকা রয়েছে এবং যারা সেই আইনি প্রক্রিয়ার কারণে ভাউচার থেকে বঞ্চিত হচ্ছেন তাদের জন্য এই CHAP কর্মসূচিটি চালু করেছে সিটি প্রশাসন। এই কর্মসূচির জন্য একটি কঠোর বাজেট সীমা নির্ধারণ করা হয়েছে। বরাদ্দকৃত $175 মিলিয়ন এর বাজেট পূর্ণ হয়ে গেল, অর্থাৎ এটি বরাদ্দ শেষ হয়ে গেলে আর কোনো ভাউচার ইস্যু করা হবে না। HPD জানিয়েছে যে প্রয়োজনে তারা একটি অপেক্ষামান অর্থাৎ ওয়েটিং লিস্টও বজায় রাখবে। মীমাংসা চুক্তি অনুযায়ী CHAP ভাউচারের জন্য আবেদন প্রক্রিয়া আগামী জানুয়ারি মাসের মধ্যে শুরু হবে এবং মার্চ মাসের যোগ্যতার বিষয়ে প্রথম সিদ্ধান্তগুলো জানানো হবে কারা পেতে যাচ্ছেন সেই CHAP ভাউচার। তবে যদি কোনো আশ্রয় কেন্দ্রে থাকেন অথবা আপনার কেউ যদি আশ্রয় কেন্দ্রে থাকেন তবে আবেদনের বিষয়ে একজন আবাসন বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারেন, যারা শেল্টারে রয়েছেন তাদের জন্য এই পরামর্শ দিয়েছে সিটি প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে ব্যর্থ
সেখানে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলায় জয়ী হয়েছেন আলাবামার বাস্কেট দলের সাবেক খেলোয়াড় কাই স্পিয়ার। সাধারণত নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলায় জয়ী হওয়া খুবই কঠিন কাজ। তার কারণ নিউ ইয়র্ক টাইমসের একটি আইনি বিভাগ রয়েছে, তারা নিউ ইয়র্ক টাইমসের প্রতিটি সংবাদ ছাপা হওয়ার আগে এই সংবাদটি কখনো মানহানি মামলা কিংবা অন্য কোনো মামলায় আটকা পড়তে পারে কিনা কিংবা মামলায় অভিযুক্ত হতে পারে কিনা এই বিষয়টি দেখভাল করে, এবং এর জন্য একটি আইনজীবীদের একটি দলই রয়েছে নিউ ইয়র্ক টাইমসের সাথে। সেই আইনজীবীদের আহ, ব্যাখ্যা সত্ত্বেও প্রকাশিত সংবাদ একজনের মানহানির জন্য দায়ী, এবং সেই মামলায় বিজয়ী হয়েছেন এই ব্যক্তি। তিনি হচ্ছেন বাস্কেটবল দলের সাবেক খেলোয়াড় কাই স্পিয়ার। গতকাল 20 আগস্ট আলাবামার একটি জুরি রায় দিয়েছে যে আলাবামা পুরুষ বাস্কেট দলের প্রাক্তন খেলোয়াড় কাই স্পিয়ার নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের কারণে মানহানির শিকার হয়েছেন। এই প্রতিবেদনে তাকে ভুলভাবে একটি প্রাণঘাতী গোলাগুলির ঘটনায় স্থানের সাথে যুক্ত করা হয়েছিল, এবং যেটি সত্য নয়। আজকে শেষ করছি। সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থন রেকর্ড নিম্ন পর্যায়ে চলে আসার প্রেক্ষাপটে ইউগভ ও ইকোনমিক্সের এক নতুন জরিপে দেখা গেছে যে 3টি স্টেট বাদে বাকি সব স্টেটে প্রেসিডেন্টের সামগ্রিক জনসমর্থন ঋণাত্মক অর্থাৎ নেতিবাচক। দ্য ইকোনমিক্স ও ইউগভের তথ্য অনুযায়ী 50টি স্টেটের মধ্যে 47টি এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ায় ট্রাম্পের কাজের প্রতি সমর্থনকারীদের চেয়ে সমালোচকদের সংখ্যায় বেশি। 47টি স্টেট এবং স্টেট অফ এবং ফেডারেল ডিস্ট্রিক্ট, যেটা কলম্বিয়া, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, যেটা ওয়াশিংটন ডিসি আমরা বলে থাকি, যে 3টি স্টেটে উত্তরদাতাদের সংখ্যাগরিষ্ঠ অংশ এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের কাজের প্রতি সমর্থন জানান। সেগুলি হচ্ছে ওয়াইওমিং +14 পয়েন্ট, আইডাহো 9 পয়েন্ট অতিরিক্ত, এবং ওয়েস্ট ভার্জিনিয়া 6 পয়েন্ট +6 পয়েন্ট। অবশ্য 2016-2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই 3টি স্টেটই প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ নিয়েছিল। অর্থাৎ সেই 3টি স্টেটেই প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থন এখন বেশি, বাকি 47 স্টেটেই এটি নেতিবাচক। আপাতত এখানেই শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। সো যদি এই অবস্থা হয় তাহলে নভেম্বরের ইলেকশনে কি হতে পারে বলে মনে হয় আপনার? এখন পর্যন্ত জনমত জরিপে যা দেখা যাচ্ছে, তবে সামগ্রিকভাবে প্রেসিডেন্টের জনপ্রিয়তা, ট্রাম্পের জনপ্রিয়তা আর অঞ্চল ভিত্তিক কংগ্রেশনাল আসল সিনেট আসনে ব্যক্তি বিশেষের জনপ্রিয়তার ভিতরে পার্থক্য রয়েছে। অনেকে ট্রাম্পের জনপ্রিয়তা কমে গেল, তাদের ইন্ডিভিজুয়াল জনপ্রিয়তা হয়তো তেমন হেরফের হবে না। সেখানেই এই মিড টার্ম নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ, কারণ মিড টার্ম নির্বাচনটি দেশের নির্বাচন হচ্ছে না, এখানে কংগ্রেস এবং সিনেটের সদস্যদের নির্বাচন হবে, এবং নিজ নিজ এলাকায় তারা তাদের পারফরমেন্স অনুযায়ী ভোট পাবেন। সো বাট একটা জিনিস কি, ওভারঅল আপনি তো জানেন যে যুক্তরাষ্ট্রের যে সার্বিক যে ইকোনমিক সিচুয়েশন, এই সিচুয়েশনে কিন্তু রিফ্লেক্ট করে কিন্তু যে যারা কংগ্রেসে আপনার উইন করে বা সিনেটে উইন করে, হাউ দে উইল হ্যান্ডেল দি প্রেসিডেন্সিয়াল পাওয়ার। সো এক্ষেত্রে কি আপনি মনে করেন না যে তার এই নেগেটিভ যে আপনার জনমতের প্রভাব পড়বে কংগ্রেস এবং সিনেটে? না, যেহেতু সিনেটে মাত্র রিপাবলিকানদের 4টি সিটের দরকার ফ্লিপ করার, রিপাবলিকানরা ডেমোক্রেটদের, তাদের ডেমোক্রেটের সম্ভাবনা রয়েছে এমনটি বলা যায়। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কংগ্রেসও বোধহয় 7 থেকে 8টি সিটের ফ্লিপের দরকার, 5টি সিট ফ্লিপের দরকার এটিও। তবে নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ। তবে আমার কাছে কেন জানি মনে হয় যে দুটো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট দুটোতেই ডেমোক্রেটদের মেজরিটি পাওয়ার সম্ভাবনার কথা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বললেও, পূর্বাভাস দিল, একটি তো অন্তত হয়তোবা রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থেকেই যাবে। ওকে, সো একটিতে যদি ডেমোক্রেটরা জিতে যায় তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প উনি যেসব কাজ করছেন এই কাজটা তখন তো ওনার পক্ষে খুব টাফ হবে। দুইটা বাদ দিলাম, একটাতে যদি জিতে যান। প্রেসিডেন্ট ট্রাম্প, এখানে একটা কথা বলে রাখি তাহের, প্রেসিডেন্ট ট্রাম্প যে বিলগুলো পাশ করার ব্যাপারে তার ভীষণ আগ্রহ ছিল, বিগ বিউটিফুল বিল, সেটি কিন্তু তিনি পাশ করে ফেলেছেন। অতএব প্রেসিডেন্ট ট্রাম্পের মূল এজেন্ডা যেগুলো ছিল সেগুলো তিনি পাশ করিয়ে ফেলেছেন। একটাই শুধু তার এখন বড় বাধা, সেটি হচ্ছে সেভ আমেরিকা অ্যাক্ট, অর্থাৎ তিনি ভোটদানের প্রক্রিয়াটি পরিবর্তন করতে চান যুক্তরাষ্ট্রে।
ভোটার আইডি সিস্টেম করতে চান, মেইল ইন ব্যালট কমিয়ে ফেলতে চান, সেই ব্যাপারে তিনি কতটুকু সাক্ষ্য হবেন আগামী কয়েক মাসের মধ্যে নতুন কংগ্রেস শুরু হওয়ার আগে, সেটি দেখার বিষয়। তবে পেশেন্ট হিসাবে তিনি নতুন কোন আইন এই মুহূর্তে আর পাশ করার প্রয়োজনে, বিশেষ করে ইমিগ্রেশনের ক্ষেত্রে যেগুলো আইন রয়েছে সেগুলি তিনি কঠোরভাবে প্রয়োগ করার চেষ্টা করছেন, এবং সেই প্রয়োগের চেষ্টাই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। হাউ অ্যাবাউট হেলথ ইন্স্যুরেন্স? আপনি জানেন যে আজকে নিজেও আমি মাউন্ট সিনি হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে ফেডারেলিস্ট কেয়ার, যেটা যুক্তরাষ্ট্রের ওয়ান অফ দ্য বিগেস্ট হেলথ কেয়ার আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, সেই কোম্পানি তাদের কাট করে দিয়েছে যে মাউন্ট সিনিতে নতুন যারা রোগী ভর্তি হচ্ছে যাবে তারা ফেডারেলিস্ট কেয়ার মাউন্ট সিনি নিচ্ছে না, বিকজ তাদের সাথে এগ্রিমেন্ট করে নেই ফেডারেলিস্ট কেয়ার। সো আপনি জানেন যে হেলথ কেয়ার হেলথ কেয়ার সিস্টেমে বড় একটা পরিবর্তনের জন্যই তো বিগ বিউটিফুল বিলটি পাস করা হয়েছে। সো এটা বিগ বিউটিফুল বিল পাস করা হয়েছে, বাট এটা এক্সিকিউশনে কি আপনি মনে করেন যে কংগ্রেস বা সিনেট কোনো একটি ভূমিকা পালন করতে পারবে না? নতুন কোনো এটা ডিপেন্ড করে এই জন্য, যদি এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিগ বিউটিফুল বিলকে রিপিল করতে হয় কিংবা একে পরিবর্তন করতে হয়, সেটাতে কংগ্রেসে পরিবর্তন করতে হবে, এবং কংগ্রেসে পরিবর্তন করতে হলে হাউস এবং সিনেট দুটোই রিপাবলিকানদের বিরুদ্ধে থাকতে হবে, অর্থাৎ ডেমোক্রেটদের হতে হবে, এবং এমন একটা মেজরিটি থাকতে হবে যেখানে প্রেসিডেন্টের ভেটো ওভাররাইড করা যায়। অর্থাৎ সেই বিষয়টা কিন্তু খুব কঠিন, খুব সহজ নয় কিন্তু। রাইট। অ্যান্ড হোয়াট অ্যাবাউট লাস্ট কোয়েশ্চেন, উপসাগর থেকে যদি তারা প্রত্যাহার করে নিয়ে আসে, দেন ইসরায়েলের কি হবে? উপসাগরে যুক্তরাষ্ট্রের যে উপস্থিতি যদি কমানো হয়, দেন ইসরায়েলের সিকিউরিটিটা কি হবে? আমি শুনতেছি না পুরোপুরি আপনার কথা। আমি বলছি ইসরায়েলের সিকিউরিটি, যুক্তরাষ্ট্রের উপস্থিতি যদি মধ্যপ্রাচ্যে কমে আসে, তাহলে ইসরায়েলের যে সিকিউরিটি। আমার তেমন মনে হয় না। ডেমোক্রেট এবং রিপাবলিকানদের যদিও কয়েকজন কংগ্রেস সদস্য ইসরায়েলের ব্যাপারে কিছুটা সোচ্চার হয়েছেন, তবে এখনো দুই দলেরই মেজরিটি অংশ কিন্তু ইসরায়েলের পক্ষে রয়েছে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন ডক্টর বি এম আতিকুজ্জামান। জনাব বি এম আতিকুজ্জামান, আপনাকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আপনার ব্লু কালারের প্রতি আপনার যে দুর্বলতা, এটা অনায়াসে ধরা পড়ে সবার। থ্যাংক ইউ সো মাচ। বাট আপনার কাছে আজকে জানতে চাই যে আপনি জানেন যে অ্যাসিড রিফ্লাক্স এটা একটা সাংঘাতিক ডিস্টার্বিং আপনার সমস্যা, যে অনেক সময় দেখা যায় একটু কিছু একজন খেয়েছে, তারপর উপর দিকে চলে আসতেছে, এবং কোনো কোনো সময় দেখা যায় যে এত বেশি জ্বালা পোড়া করে যে মনে হয় তার দম বন্ধ হয়ে যাবে, এরকম অবস্থা হয়। সো যাদের এটা ক্রনিক্স মানে প্রবলেম, এটা প্রথমে জানতে চাই যে অ্যাসিড রিফ্লাক্স যেটা, এটা যে ব্যাপারটা কি, এটা সিমটম কি, আমরা বুঝবো কীভাবে যে আমাদের অ্যাসিড রিফ্লাক্স সমস্যা আছে? অনেক ধন্যবাদ তাহের ভাই, আমার প্রিয় নাজমুল ভাই, এবং যারা আমাদের দর্শক শ্রোতা এবং টাইম টেলিভিশনের কলাকুশলী, সবাইকে আমার শুভেচ্ছা। আসলে এই শার্টটা হলো আমার টাইম টেলিভিশন শার্ট। আমার আপনি যদি কোনোদিন আসেন দেখবেন যে আমার লাইব্রেরির এক কোনায় এই শার্টটা ঝোলানো থাকে। যাই পরে থাকি না কেন তাড়াতাড়ি এই শার্টটা চাপিয়ে নেই। সো যাই হোক, আমি তাহের ভাই খুব ইম্পর্টেন্ট জিনিস সবসময় নিয়ে আসে। মাঝে মধ্যে উনি আমাকে বিপদে ফেলে দেয়, অনেক কিছু আমাকে বলেন যেগুলো আমার সাবজেক্ট ম্যাটারের খানিকটা দূরে, তারপর আমাকে গবেষণা করতে হয়। কিন্তু আজকে উনি এমন একটা সাবজেক্ট আমাকে দিয়েছে যেটা আমি সারাদিন আমি এটা নিয়ে ডিল করি, যেটা হলো অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, আমরা মেডিকেলের ভাষায় যেটাকে বলি। আমরা অনেকেই এটাকে সাধারণভাবে বলি যে গ্যাস বা বুক জ্বালা, খাওয়ার পরপরই বুকের মাঝখানে জ্বালা পোড়া হয়, গলা পর্যন্ত টক পানি উঠে আসে, এগুলোকে আমরা বলে থাকি অ্যাসিড রিফ্লাক্স। কিন্তু বাস্তবতা হলো অ্যাসিড রিফ্লাক্স সবসময় শুধুমাত্র বুক জ্বালা নিয়ে প্রকাশ পায় না। অনেক সময় এর লক্ষণগুলো অনেক ভিন্ন হয়, যা রোগী নিজেও বুঝতে পারেন না যে সমস্যার মূল কারণটা আসলে কি। যেমন দীর্ঘদিন যদি কারো কাশি থাকে, গলা ভাঙা থাকে, বুক ব্যথা থাকে, ঢেকুর উঠে,
এমনকি রাতে শ্বাসকষ্ট হয়, এগুলোর পেছনে থাকতে পারে অ্যাসিড রিফ্লাক্স। তো অ্যাসিড রিফ্লাক্সটা আসলে কি? আমরা যখন খাবার খাই, আমাদের খাবারটা কিন্তু আমরা মুখে কামড়ে যখন নিচের দিকে নামিয়ে ফেলি, সেটা আমাদের খাদ্যনালী বা ইসোফেগাস দিয়ে চলে যায় এবং যায় কোথায়? আমাদের পাকস্থলী কিংবা স্টোমাক। আমাদের খাদ্যনালীর নিচের দিকে একটা ভালভ থাকে বা পেশিবদ্ধ ভালভ থাকে, যেটাকে আমরা বলি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার। এটা স্বাভাবিকভাবে খাবার যখন আমাদের পাকস্থলীতে চলে যায়, সেটাকে উপর দিকে আসাটা বন্ধ করে দেয়। কিন্তু এই ভালভটা যখন দুর্বল হয়ে যায়, তখন এটা ঠিক মতন বন্ধ হয় না এবং তখন পাকস্থলীর খাবার, অ্যাসিড, এগুলো সব উল্টো দিকে যে আমাদের খাদ্যনালীতে চলে আসে। এই অবস্থাটাকে আমরা বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স। এবং এটি যদি বারবার ঘটতে থাকে, এটি যদি দীর্ঘদিন চলতে থাকে, তখন সেটাকে আমরা বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স বা গার্ড। এখন এর 10টা গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলি। আমি সবসময় 4টা, 6টা, 10টা এরকম ভাবে বলি। জি। 10টা গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলি। প্রথম লক্ষণ যেটা, সেটা হলো বুক জ্বালা, যেটাকে আমরা ইংরেজিতে বলি হার্টবার্ন। সবচেয়ে পরিচিত লক্ষণ হলো বুক জ্বালা। বুকের মাঝখানে বা বুকের হাড়ের পিছনে জ্বালা পোড়ার অনুভূতি হয়, বিশেষ করে যখন বেশি খায় কেউ, বিশেষ করে তৈলাক্ত খাবার যখন খায়, এবং শোয়ার পরে যদি সামনের দিকে ঝুঁকে পড়ে বা খাবার খাওয়ার পরে যদি শুয়ে পড়ে, তখন এটা বাড়ে। তবে মনে রাখতে হবে, হার্টবার্ন মানেই হৃদরোগ নয়। তবে কারো যদি হঠাৎ করে হার্টবার্ন হয়, অবশ্যই হৃদরোগটা সবার আগে আপনাকে রুল আউট করতে হবে। দ্বিতীয় কোনটা? বুক ব্যথা। হ্যাঁ, হার্টের জন্য তো অবশ্যই বুক ব্যথা হয়, এবং বুক ব্যথা হলে প্রথমেই ধরতে হবে যে হার্টের প্রবলেম কিনা, কিন্তু তারপরে যেটা হয় সেটা কিন্তু রিফ্লাক্স। এবং সমস্যা হলো যে হার্ট অ্যাটাকের মতোই ব্যথা হয়, এবং এই বুক ব্যথার সাথে যদি শ্বাসকষ্ট হয় কিংবা ঘাম যদি হয় বা দুর্বলতা হয়, বা এই ব্যথাটা যদি হাতে কিংবা ঘাড়ে কিংবা চোয়ালে চলে যায়, তখনই এটাকে কিন্তু আপনারা গ্যাস ভেবে অবহেলা করবেন না, হার্টের কথা চিন্তা করবেন। এটা অবশ্য রিফ্লাক্সের কথা না, কিন্তু এটা আমি সবসময় আমার রোগীদেরকে বলি। এবার থার্ড যেটা, সেটাকে আমরা বলি খাবার বা টক পানি মুখে উঠে আসা, যেটাকে আমরা ইংরেজিতে বলি রিগার্জিটেশন। খাবার কিছুক্ষণ পর পরই দেখা যায় যে খাবার বা টক তরল আকারে গলার দিকে উপরে উঠে আসে। এটা কিন্তু বমি না, এটা কিন্তু রিফ্লাক্স। এটা একটা রিফ্লাক্সের ক্লাসিক একটা লক্ষণ। 4 নম্বরে কোনটা হয়? মুখে টক কিংবা তেতো স্বাদ হয়। অনেকে সকালে ঘুম থেকে উঠে বলে যে আমার মুখটা টক স্বাদ পাচ্ছি বা তেতো স্বাদ পাচ্ছি। এটা আসলে একটা অ্যাসিড রিফ্লাক্সের সাধারণ লক্ষণ। আমাদের যেটা কমন অভ্যাস, রাতে দেরি করে খাই, তারপর তাড়াতাড়ি শুয়ে পড়ি, ভরা পেটে যায়, এবং পেট যখন ভরা থাকে তখন ওই যে বলেছিলাম যে ইসোফেগাসের যে স্ফিংক্টারটা, ওটা কিন্তু কাজ করে না, তখন ওটার উপর দিয়ে এই অ্যাসিড বাইল খাবার আমাদের খাদ্যনালীতে চলে আসে। 5 নম্বর কি? অতিরিক্ত ঢেকুর। বারবার ঢেকুর আসা রিফ্লাক্সের সাথে সম্পর্কিত হতে পারে। শুধু ঢেকুর হলেই যে রিফ্লাক্স আছে, আবার এটা মনে করাটাও ঠিক না। নাম্বার 6 কোনটা? মুখে অতিরিক্ত লালা জমছে, যেটা আমরা মেডিকেল টার্মে কিংবা ইংরেজিতে বলি ওয়াটার ব্রাশ। হঠাৎ করে মুখে অনেক করে লালা জমে যাচ্ছে। অনেকে বলে যে আমার মুখ লালাতে ভরে যাচ্ছে, হঠাৎ করে মুখের মধ্যে পানিতে ভরে যাচ্ছে। এটা কিন্তু আসলে আমাদের শরীরের একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা, যেটা আমাদের পেটের অ্যাসিড রিফ্লাক্সকে নিউট্রালাইজ করে। আমাদের লালাতে আছে হলো ক্ষার বা অ্যালকালাইন পদার্থ, যেটা আমাদের স্টোমাকের অ্যাসিডকে নিউট্রালাইজ করে। 7 নম্বর কি? অনেকে মনে করে যে গলায় কোনো কিছু আটকে যাচ্ছে, অনেকে বলে যে গলায় মনে হচ্ছে কিছু যেন আটকে আছে। এটা কিন্তু রিফ্লাক্সের একটা অংশ হতে পারে। তবে অনেক সময় এটা মানসিক চাপের কারণে হয়, অনেক সময় গলার সমস্যার জন্য হতে পারে। 8 নম্বর কি? দীর্ঘদিনের কাশি এবং গলা ভাঙা। অনেক রোগীর ক্ষেত্রে বুক জ্বালা কিন্তু থাকে না, তাদের থাকে দীর্ঘদিনের কাশি। অ্যাসিডটা আমাদের খাদ্যনালী থেকে শ্বাসনালীতে চলে যায়, কারণ খাদ্যনালী এবং শ্বাসনালী আমাদের একদম পাশাপাশি। এবং এটাকে আমরা বলি ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স। ইএনটি ডাক্তার বা গলার যে বা কানের যে সমস্ত ডাক্তার, তাদের কাছে গেলে অনেকেই বলবে যে আপনার এলপিআর হয়েছে। তবে মনে রাখতে হবে, সব কাশির কারণ কিন্তু রিফ্লাক্স না। অ্যালার্জি, অ্যাজমা বা অন্যান্য রোগের কারণেও কিন্তু কাশি হতে পারে। 9 নম্বর কি? 9 নম্বর হলো রাতের বেলা কাশি বা শ্বাসকষ্ট হয়, আমরা বলি নকটার্নাল কফ। রাতে শোয়ার পরে অ্যাসিড উপরে উঠে আসে এবং শ্বাসনালীকে উত্তেজিত করে বা স্টিমুলেট করে, তখন কাশি হয় বা শ্বাসকষ্ট হয়। এটা অবশ্য হার্ট ডিজিজের কারণে হতে পারে।
এবার আরেকটা নাম্বার 10 যেটা খুব মারাত্মক সমস্যা, অনেকে খাবার গিলতে সমস্যা হয়, মানে শক্ত খাবার গিলতে কষ্ট হওয়া মানে বুকের ভিতরে আটকে যাচ্ছে, এরকম একটা অনুভূতি তারা ফিল করে। এবং দীর্ঘদিনের রিফ্লাক্স আমাদের খাদ্যনালীকে প্রদাহ বা ইনফ্লামেশন করে এটাকে শুরু করে দেয়, এবং এটা অনেক গুরুতর রোগের লক্ষণ হতে পারে। অনেক সময় এটা ইসোফেজিয়াল ক্যান্সার হতে পারে, একটা লক্ষণ হতে পারে। আরেকটা লক্ষণ হলো বমি বমি ভাব, খাবার পরপরই নওশিয়া বা বমি বমি ভাব হয়, এটা অনেক সময় রিফ্লাক্সের সাথে থাকতে পারে। তবে এই জিনিসটা আরো অনেক রোগের সাথে হতে পারে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, যে আপনি কখন তাড়াতাড়ি দ্রুত চিকিৎসকের কাছে যাবেন আপনার এই সমস্ত সিমটম হচ্ছে। নাম্বার 1 হলো যদি খাবার গিলতে সমস্যা হয়, খুব ইম্পর্টেন্ট, আই টেক ইট ভেরি সিরিয়াসলি। যদি অকারণে ওজন কমে যায়, যদি বারবার বমি বা রক্ত বমি যদি হয়, কারো যদি পায়খানা হঠাৎ করে কালো হয়ে যায়, খুব কালো, একেবারে আলকাতরার মতো কালো, কারো যদি পায়খানায় রক্ত যায়, কারো যদি অজানা কারণে এনিমিয়া বা রক্ত শূন্যতা হয়, এই সমস্ত ক্ষেত্রে আপনাকে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, আমার মতন একটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আপনাদের ধারে কাছে যারা আছে তাদের কাছে যেতে হবে এবং এন্ডোস্কোপি করতে হবে। অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাবেন, উনি বলে দেবেন আপনাকে। এখন প্রশ্ন আসে যে অ্যাসিড রিফ্লাক্স কমানোর সহজ উপায় কোন? সবচেয়ে সহজ উপায় যেটা, সেটা হলো একসাথে বেশি খাবেন না, অল্প অল্প করে খাবেন। যখন বেশি খাবার হয় পেট ফুলে যায়, পেট ফুলে গেলে ওই যে স্ফিংক্টারের কথা বলছিলাম, ইসোফেগাসের নিচে ওটা কাজ করে না। দ্বিতীয় জিনিস কোনটা, খেয়ে সাথে সাথে শুয়ে পড়বেন না, অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হবে, খুব ইম্পর্টেন্ট। তারপরে কি, ট্রিগার খাবার চিহ্নিত করুন। অনেকেই দেখে যে তাদের তৈলাক্ত খাবারে অসুবিধা হয়, তো চকলেটে বা কফিতে বা সফট ড্রিঙ্কসে বা মশলাযুক্ত খাবারে, এই সমস্ত জিনিস সাধারণত অ্যাসিড রিফ্লাক্সকে খারাপ করে দেয়। আপনাদেরকে নজর রাখতে হবে যে এই খাবারগুলো অ্যাভয়েড করা যায় কিনা। তারপরে আসেন ওজন নিয়ন্ত্রণে রাখা। পেট বড় হয়ে গেলে স্টোমাকের উপরে চাপ পড়ে খাবার উপর দিকে চলে আসে, রিফ্লাক্স হয়, অতএব ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ধূমপান এবং মদ পান এটা এড়িয়ে চলো। দুটোই কিন্তু আমাদের স্ফিংক্টার, যেটাকে ভালভের কথা বলছিলাম, সেটার ক্ষমতা কমিয়ে দেয়। এখন আসেন ওষুধ কি সারা জীবন খেতে হবে কিনা। হ্যাঁ, আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার রিফ্লাক্স হয়েছে, আপনাকে ওষুধ দিয়েছে, সব ক্ষেত্রে কিন্তু ওষুধ লাগে না। অধিকাংশ ক্ষেত্রে আমি আমার রোগীদের ক্ষেত্রে দেখি যে সমস্ত রোগীরা কমপ্লায়েন্ট, যারা জীবনযাত্রার মানের পরিবর্তন করেন, তাদের কিন্তু ওষুধ দীর্ঘব্যাপী লাগে না। সমস্যা কাদের বেশি হয়, যারা ঠিক মতন কথা শোনেন না। এখন আসেন শেষ কথা, শেষ কথা হলো অ্যাসিড রিফ্লাক্স মানে কিন্তু বুক জ্বালা নয়, এটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ পেতে পারে, যেটা আজকে আমি আপনাদেরকে বললাম। অনেকের দাঁত ক্ষয়ে যায়, ডেন্টাল ক্যারিজ হয়, অনেকের অ্যাজমা হয়, অনেকে মুখে ঘা হয়, অ্যাসিড একেবারে মুখে এসে মুখে ক্ষত করে দেয়। সো তবে একসাথে মনে রাখতে হবে, সব বুক ব্যথা, সব কাশি বা গলা ভাঙা এগুলো কিন্তু রিফ্লাক্স নয়। তাহলে আপনার শরীরে যে সমস্ত সংকেত দিচ্ছে, এই সংকেতগুলোকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আরেকটা জিনিস, নিজের মতন করে কোনো রোগ নির্ণয় করবেন না, বা অন্যটা দেখে সেটা যে আপনার হয়েছে সেটাও মনে করবেন না। সঠিক সময় যদি আপনি চিকিৎসকের কাছে যান, অনেক ক্ষেত্রে কিন্তু আপনি জটিলতা থেকে নিজেকে রক্ষা করতে পারেন। এটা হলো আসল কথা। সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর বি এম আতিকুজ্জামান। আমি একটা জিনিস জানতে চাই জাস্ট, যে এটা কি কোনো এইজের সাথে সমস্যা সম্পৃক্ত কিনা? যেমন ধরেন আমাদের পরিচিত একজন দেখলাম যে তার বয়স মাত্র 12-13 বছর, কিন্তু সেও কমপ্লেন করতেছে যে তার অ্যাসিড রিফ্লাক্স। এটা কি কম বয়সে হতে পারে? ইভেন হ্যাঁ, বাচ্চা জন্ম হওয়ার পর থেকেই হতে পারে, খুব ছোট বাচ্চা তাদেরও অ্যাসিড রিফ্লাক্স হয়। আমি আপনাদেরকে প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের খাদ্যনালীর নিচের দিকে যে ভালভটা আছে, অনেক অনেক ইয়াং বাচ্চাদেরই কিন্তু দেখা যায় যে জন্মগতভাবে এই ভালভটা জন্মগতভাবে শক্ত হয় না, উইক হয়। অনেকের জন্মগতভাবে ওখানে একটা হার্নিয়া হয়, যেটাকে আমরা বলি হায়াটাল হার্নিয়া। সো যাদের ছোটবেলায় রিফ্লাক্স সিমটম হচ্ছে, তার মানে কি, তাই ভাই রিফ্লাক্স যে কোনো বয়সেই হতে পারে, এবং রিফ্লাক্স কেন হয় সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং ডাক্তারের কাছে গেলে উনি ধরতে পারবেন যে এটা কেন হচ্ছে, এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট করাতে পারবেন। আসলে আমার কিন্তু প্রাইমারি স্পেশালিটি হলো, আমি একজন ফোরগাট স্পেশালিস্ট। আমি এই ইসোফেগাস নিয়েই বেশি কাজ করি, এবং আমি এখানে একটা বড় একটা হার্টবার্ন সেন্টারের ডিরেক্টর।
মানে যারা ইসোফেগাসের কারণে নানা রকমের প্রবলেম হয় তারাই আমার কাছে আসেন, এবং আমি অনেক আধুনিক যন্ত্রপাতি দিয়ে তাদের এগুলো নির্ণয় করি বা এগুলো ট্রিটমেন্ট করি। তো মানে স্পেশালাইজ সেন্টারে যাওয়ার দরকার হয় বা ডাক্তারের কাছে যাওয়ার দরকার হয় যখন জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যায়। সেটা তো ধরেন খুব সামান্য একটা সংখ্যার রোগী, কিন্তু যারা এই সিমটম গুলো হচ্ছে তারা অ্যাটলিস্ট নিয়ার বাই গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে কথা বলতে পারেন কিংবা ডাক্তারের সাথে কথা বলতে পারেন। তো রিফ্লাক্স যে কোনো বয়সে হতে পারে তাই ভাই। রাইট। সো আপনার প্রাথমিক মানে একদম সহজ যে প্রক্রিয়াটা হচ্ছে তা হচ্ছে যে অনেকে আসলে খুব পেট ভরে খায়, খাওয়ার পরে প্রবলেম মানে কমপক্ষে প্রাথমিক যে জিনিসটা হচ্ছে যে আপনি খাওয়ার সময় ঘন ঘন খান অসুবিধা নেই, বাট কম করে খাবেন। এটা হলে হয়তো একটা টেস্ট করে দেখা যেতে পারে যে হোয়াটস হ্যাপেনিং। অ্যাবসলিউটলি, অল্প করে মাল্টিপল টাইম খাবেন, খেয়ে ঘুমিয়ে পড়বেন না, শুয়ে পড়বেন না, এবং শুয়ে পড়ার 2 থেকে 3 ঘন্টা আগে আপনার খাবারটা খাবেন। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আতিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ইটস এ ভেরি গুড ডিসকাশন অ্যাবাউট আওয়ার হেলথ, বিকজ অনেক মানুষই অনেক জানেন না, আমরা নিজেরাও জানি না যে আমাদের একটা বাল্ব আছে, বাল্ব উইক হতে পারে এবং আপনার খাবার বা আপনার এসির উপরে চলে আসতে পারে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হাসান ভাইয়ের চোখে আজকে কি কোনো সমস্যা হচ্ছে? থ্যাংক ইউ। আর জিল্লু ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জিল্লু ভাই একটু আলাপ করে নিয়ে, আমাদের প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে আসছেন 21 তারিখে, সম্ভবত 21 তারিখে উনি আসবেন এবং 24 তারিখে উনি ভাষণ দেবেন এবং 25 সেপ্টেম্বর একটি গণসংবর্ধনার কথা শোনা যাচ্ছে। বাট আমি যেটা ডিপ্লোম্যাটিক সোর্সে খবর পেয়েছি যে এইবার সবচেয়ে কম সংখ্যক ছোট্ট ডেলিগেশন নিয়ে তিনি আসতেছেন এবং তার সফরটা হবে খুবই মানে জাস্ট কয়েকদিনের জন্য উনি আসবেন, খুব কম আপনার সফর সঙ্গী। এবং 26 তারিখে তিনি সিলিকন ভ্যালিতে যাবেন, সেখানে আইটি বা সিলিকন ভ্যালির যারা বড় বড় আইটি ইনভেস্টর ওদের সাথে বোধহয় ওনার ওইখানে 1 দিন বা 2 দিন উনি ওইখানে মিটিং করবেন, এরপরে উনি ওইখান থেকেই বাংলাদেশে চলে যাবেন। সো জিল্লু, আপনার কাছে জানতে চাই যে উনি তো নতুন প্রধানমন্ত্রী হিসাবে যুক্তরাষ্ট্রে আসছেন এবং আপনাদের অনেক কিছু মানে প্রত্যাশা আছে, আপনাদের অনেক কর্মসূচি আছে। এক্স্যাক্টলি আপনাদের প্রত্যাশা কর্মসূচি কি আছে এর মধ্যে? ধন্যবাদ তাহের ভাই। এই টাইম টেলিভিশনের আজকের প্যানেলে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ। আমাদের এটা একটা সৌভাগ্য যে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসাবে যুক্তরাষ্ট্রের প্রথম সফর হবে, এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা সবাই দেখেছি যে, আমি একটু বাইরে হয়তো আমার ইয়েটা ক্লিয়ার হচ্ছে না, কথাগুলা জানি না। তো প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বাংলাদেশের এই রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি বিভিন্ন ক্ষেত্রে কৃচ্ছতা সাধন করছেন। আপনারা সবাই দেখেছেন, জেনেছেন যে তিনি যে অপচয় রোধে তিনি খুব বেশি সচেষ্ট যে কোনো বিষয়তেই। এবার তার সফরের বিষয়ে তিনি সেই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন যে সরকারি টাকার কোনো অপচয় না যাতে হয়, এবং সেই লক্ষ্যে এবারের সফর সঙ্গীদের সংখ্যা অত্যন্ত সীমিত, প্রয়োজনীয় ব্যক্তিদের ছাড়া অন্য কাউকে তিনি সফর সঙ্গী করছেন না। এবং শুধু তাই নয়, আমি এটুকু জেনেছি যে আমরা আগে দেখতাম যে শত শত লোক আসতেন সফর সঙ্গে, হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করতেন, বাইরে থেকে বাংলাদেশ মিশন তাদেরকে খাওয়ার ব্যবস্থা করত। তো এই বিষয়গুলোতে তিনি মেসেজ দিয়েছেন যে যারা সফর সঙ্গী আসে তাদের সকলের টিএডিএ ইনক্লুড করা থাকে, তাদের খাওয়া দাওয়ার বিল তারা পয়সা পায়, তো তাদের জন্য আলাদা করে মিশন যেন আর কোনো খাবারের ব্যবস্থা না করে। এই বিষয়গুলা অতীতে এরকম ছিল না কখনো। আমি একটা এক্সাম্পল বললাম, এইভাবে কৃচ্ছতা সাধন করা হচ্ছে। তো আশা করি তার এই একটা সার্থক সফল হবে। আর উনি আসবেন 21 তারিখে ইনশাল্লাহ। 24 তারিখে বিকালে ওনার ভাষণ, জাতিসংঘে ভাষণ হবে, এবং এরপরে এই সময়ের মধ্যে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ান অন ওয়ান প্রোগ্রাম রয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে। তার অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, খুবই ব্যস্ত থাকবেন।
এবং 26 তারিখ তিনি চলে যাবেন নিউ ইয়র্ক থেকে। প্রতি বছর যে যখন সরকার প্রধানরা আসেন, দলীয় নেতাকর্মীরা অনেক কিছু করেন, তারা বিক্ষোভ করেন, তারা মিছিল করেন, তারা এয়ারপোর্টে যান, তারা জাতিসংঘের সামনে সংহতি বা প্রতিবাদ সভা করেন। এই ধরনের কোনো কর্মসূচি আছে কিনা আপনাদের? দেখুন, আসলে এটা তো আমাদের একটা পার্ট অফ কালচার হয়ে গেছে। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে পারলে ভালো হতো। আমি অনেক আগে থেকে এই কথা বলছি, বাট এটা মোস্ট লাইকলি আমাদের মনে হয় আরো 2-3 জেনারেশনের মধ্যে এটা হবে না। হয়তো একসময় আমাদের আরো 2-3টা জেনারেশন পরে যে জেনারেশন গুলো আসবে, তারা তখন যে এগুলা বন্ধ হবে হয়তো, আই হোপ। বাট এটা পার্ট অফ ইট। আমরা, হ্যাঁ, অন্যরা বিক্ষোভ করবে, তাদের গণতান্ত্রিক অধিকার বলে তারা বিক্ষোভ করবেন হয়তো, আমি জানি না তাদের প্রিপারেশন, আমরা স্বাগত জানাবো তাকে। আর আরেকটা বিষয় হলো, সাধারণত প্রধানমন্ত্রী আগে যখনই আসতেন জাতিসংঘে প্রোগ্রামে, যে দলেরই হোক, প্রবাসীদের পক্ষ থেকে তাকে একটা গণসম্বর্ধনা দেওয়া হতো গতানুগতিক। কিন্তু এবার মোস্ট লাইকলি এটা সেরকম হবে না। আমি যতটুকু জানি, এখনো কনফার্ম না, বা এবার বিষয়টা গণসম্বর্ধনা হবে না, এবার হবে তার পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রবাসীদের সাথে মিট এন্ড গ্রিট, এবং প্রবাসীদের কাছ থেকে তিনি সরাসরি তাদের কাছ থেকে জানতে চাবেন, তাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু জানতে চাওয়া, এবং তিনি চেষ্টা করবেন সরাসরি উত্তর দিতে। এই ধরনের একটি প্রোগ্রাম হবে। এই গতানুগতিক সম্বর্ধনা সভা, সেখানে নেতারা বক্তব্য দিলেন, একজন পরে একজন বিভিন্ন বক্তব্য দিলেন, তারপরে প্রধানমন্ত্রী বক্তব্য দিলেন, সেই গতানুগতিক ধারায় কিছু হবে না, একটা ভিন্ন ধরনের জিনিস হবে, বিষয় হবে। সেটা থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এনিথিং এলস? আপনার আর কিছু এই বিষয়ে আর কিছু আছে, কোনো তথ্য? না, থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই, আপনার কোনো প্রশ্ন আছে জিল্লুর ভাইয়ের কাছে? জিল্লু ভাই, কতজন লোক আসছেন জানি আমরা? কারা থাকবে এতে? সাংবাদিক কজন আসছেন? টোটাল ফিগার বা সবকিছু এখনো চূড়ান্ত কিছু হয়নি, কাজে আমি এই মুহূর্তে এই বিষয়ে বলতে পারবো না। সাংবাদিকরা কি আসছেন সাথে সাথে করে? সাংবাদিকরা আসবেন, জি। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো পরে নিয়ে কথা বলি। এই জানা যায় আমার মনে হয় ডিপ্লোম্যাটিক সোর্স যেটা বলছে, সেটা বলছে যে আসলে আমার মনে হয় যে দি স্মলেস্ট ডেলিগেশন উইল বি উইথ হিম এবার, এটা বলছে। আমি জানি আপনি না বলছেন মিট এন্ড গ্রিট, একটু একটু আপনারা কি জানেন এটা কে অর্গানাইজ করছে? মিশন করছে না বিএনপি ইউএসএ করছে? না, এটা কনসুলেট করতেছে। কনসুলেট হয়তো অর্গানাইজ করবে। বিষয়টা হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, অনুষ্ঠানটা হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে, অনুষ্ঠানটা হবে অর্গানাইজড বাই কনসুলেট, সাপোর্টেড বাই বিএনপি। এখানে কারা যাবে? এখানে যাবে কারা? কমিউনিটি সবাই যাবে, সর্বদলীয় সবাই যাবে। আপনি আমরা কি আশা করতে পারি যে এখানে আওয়ামী লীগের লোকরা যাবে এবং তারা যথারীতি চিৎকার চেঁচামেচি করবে এবং সেটা না, আওয়ামী লীগের যদি কেউ চিৎকার করবে বা অনুষ্ঠান নষ্ট করবে, এই ধরনের কেউ তো সেখানে যেতে যাওয়া সম্ভব হবে না। না, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কি বেছে বেছে শুধুমাত্র নিজের দলের লোককে নেবেন, না ভিন্ন মতের লোককে আপনারা অ্যালাউ করবেন? ভিন্ন মতের লোকও যাবে এখানে, অবশ্যই ভিন্ন মতের লোক যাবে। আচ্ছা, ঠিক আছে। কেউ অনুষ্ঠান নষ্ট করতে পারে এমন যদি কেউ সন্দেহ হয়, তাকে অবশ্যই তিনি যাওয়ার সুযোগ থাকবেন তার। কারেক্ট, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জিল্লু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই, আপনাকে জানতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প, উনি ইরান আক্রমণ করেছিলেন, সরি, আজকে খবর বেরিয়েছে যে ইরান আক্রমণের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের যে এই লসটা এত বেশি হয়েছে যে পারস্য উপসাগরে তাদের যে ফ্লিট কমিয়ে ফেলার চিন্তা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যে বিভিন্ন বেস ছিল, এই বেসগুলো ইভেন আপনার আর না রাখারও চিন্তা ভাবনা করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এটা জেনারেশনাল, এক জেনারেশন এটা করে, হয়তো এই জেনারেশন আর করবে না, এরকম কথা শোনা যাচ্ছে। এবং এখন তিনি হুমকি দিয়েছেন যে আর অস্ত্রের আক্রমণে এবার অর্থনৈতিক অবরোধ, অর্থনৈতিক এমন সাঁড়াশি কর্মসূচি দেওয়া হবে যে তার অর্থনৈতিকভাবে তাকে দুলিশ্বাত করে দেওয়া হবে। আগে যেটা বলা হতো বোম দিয়ে দুলিশ্বাত করা হবে, এবার বলা হচ্ছে অর্থনৈতিক অবরোধের মাধ্যমে, অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করে তাকে দুলিশ্বাত করা হবে। সো এক্স্যাক্টলি ওনার প্ল্যানটা কি, এবং ইজ ইট ট্রু? উনি যে কথাটা ব্যবহার করলেন তা হচ্ছে ইকোনমিক ডি ডে। আপনারা জানেন সেকেন্ড ওয়ার্ল্ডের সময় জুন মাস 1944-এ নরম্যান্ডিতে যখন
মার্কিন সৈন্যরা অবতরণ করে, দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমেরিকান সোলজাররা নামলো, যুদ্ধ হলো, যুদ্ধে হেরে গেল জার্মানরা, ডি ডে বলা হয়। তো আমাদের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন তিনি ইকোনমিক ডি ডে ঘোষণা করছেন ইরানের বিরুদ্ধে। মানে এটা কি, এমন সব ব্যবস্থা নেওয়া হবে যার ফলে ইরান অর্থনৈতিকভাবে সম্পূর্ণ স্থবির হয়ে যাবে, কাবু হয়ে যাবে। কিভাবে হবে? একাধিক পথ তারা নিচ্ছে। একটা পথ হচ্ছে যে ইরান তো গোপনে তেল বিক্রি করে, শ্যাডো ফ্লিট তাদের আছে, গোপন ফ্লিট আছে, তেল ইরান থেকে নিয়ে অন্য বিদেশি কোনো জাহাজে তেলটা ট্রান্সফার করা হয়, এবং যায় মূলত চীনে, মূলত চীন এই তেলটা কেনে। দক্ষিণ এশিয়ার অনেক অনেক দেশ কেনে, বা চীন হচ্ছে লার্জেস্ট বায়ার। সেইটি তারা বন্ধ করবে। তাদের তো ব্লকেট আছে, আপনারা জানেন। সেই ব্লকেটের মাধ্যমে তারা কোনো জাহাজ এই গোপন তেল নেওয়ার পথটা বন্ধ, এক। 2 নম্বর, ইরানে টাকা পয়সা আদান প্রদানের সকল মাধ্যম বন্ধ করে দেওয়া হবে। কেমন? 2। 3, বলা হচ্ছে যে সেকেন্ডারি স্যাংশন আরোপ করা হবে যে সমস্ত দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে। ধরা যাক বাংলাদেশ তেল কেনে ইরানের কাছ থেকে, তেল কিনলেই বাংলাদেশকেও স্যাংশন আরোপ করা হবে, তারা ইরানের সঙ্গে ব্যবসা করছে বলে। মিনওয়াইল চায়না কিন্তু আজকাল বলে দিয়েছে, ভাই তোমার এই স্যাংশন আমার ক্ষেত্রে কাজ হবে না, আমি এটা মানি না, আমি এটা গ্রহণ করি না। তবে ছোট দেশরা, সবাই তো আর চায়না নয়, ইউরোপিয়ান দেশগুলি মানতে বাধ্য হবে। আমেরিকাকে, এই বিশেষ করে এই আমেরিকাকে তারা চটাবে না। অ্যাজ এ রেজাল্ট ইরানের উপরে এই অর্থনৈতিক চাপটা বাড়বে। আর একটা বড় বিপদ হয়েছে, এই যে আরব আমিরাত ঘোষণা করেছে তারা ইরানের সঙ্গে কোনো রকমের আর্থিক বাণিজ্যিক সম্পর্ক রাখবে না। আমরা জানি ইউএই হচ্ছে গিয়ে ইরানের ক্লোজেস্ট নেইবার, তাদের একটা কমন গ্যাস ফিল্ডও আছে, এবং চারদিকে স্যাংশন যখন ইম্পোজ করা হয়েছে তখন ইরান ইউএই থেকে নানা রকম জিনিস কেনাকাটা করে, তাদের ব্যবসা বাণিজ্য গোপনে হয় ইউএইর মাধ্যমেই। এখন ইউএই নিজেই বলেছে যে আমি আর তোমার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবো না। আপনারা জানেন ইউএই আমেরিকার এবং ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। এই অবস্থায় ইরান কি করতে পারে? এখন পাল্টা বক্তব্য হচ্ছে যে ইরান কিন্তু গত 47 বছর ধরেই এই স্যাংশনস খেয়ে আছে। বিশ্বের সবচাইতে স্যাংশনড দেশ হচ্ছে ইরান। এখন এর ফলটা কি দাঁড়িয়ে জানেন? যখন আপনার চারদিকে রাস্তা বন্ধ হয়ে যাবে তখন কি করেন? আপনি বিকল্প পথ খোঁজেন। ইরান বিকল্প পথ আবিষ্কার করে নিয়েছে সর্বক্ষেত্রে। যেমন ধরো টেকনোলজিতে, বিদেশি কোনো টেকনোলজি আসবে না, আমি আমার নিজের টেকনোলজি গ্রো করব। অস্ত্র পাচ্ছি না, নিজে অস্ত্র বানাবো। চাল ডাল নাই, নিজে চাল ডাল গ্রো করব। মানে ইরান হ্যাজ বিকাম ফার মোর ইন্ডিপেন্ডেন্ট বিকজ অফ দ্য স্যাংশনস ইম্পোজড এগেনস্ট ইরান। অন্য কথায়, এই যে 47 বছরের কৃচ্ছ সাধনা, তার ফলটা হচ্ছে এই ইরান অনেক বেশি পেইন সহ্য করার ক্ষমতা অর্জন করেছে। আমেরিকা চেষ্টা করবে তাকে গলা টিপে মেরে ফেলতে। এখন দেখতে হবে যে কে আগে মরে। ট্রাম্প সাহেবের মূল লক্ষ্য হচ্ছে যে নভেম্বরের আগেই ইরানকে খতম করা, পর্যুদস্ত। নভেম্বর কেন? আমরা জানি মিড টার্ম। অন্যদিকে ইরান চাইছে এই যে তাকে পর্যুদস্ত করার যে প্ল্যান মার্কিন যুক্তরাষ্ট্র করেছে সেটা টেনে নিয়ে যাওয়া আপ টু 3 নভেম্বর। এবং তারা আশা করছে নির্বাচনের পরে অবস্থা হয়তো বদলাবে। কেমন? মিনওয়াইল যেটা ঘটছে, আরো যেটা বিপদ যে ঘটছে ইরানের জন্য, হচ্ছে ইরানকে কিছু একদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে। আপনারা দেখেছেন সৌদি আরব চুক্তি করেছে টার্কির সাথে এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি। 14 দেশ মিলে চুক্তি করেছে রেড সিতে নেভিগেশন নিশ্চিত করবার জন্য, 14 বাংলাদেশ সহ। এবং R4 বলে একটি সংগঠন হয়েছে, যে R4-এ মিশর, ইরান, টার্কি এবং পাকিস্তান যুক্ত হয়েছে। R4 মূল লক্ষ্য হচ্ছে নানাভাবে ইরানের চারদিকে ঘিরে ফেলা। এবং যতই আমি বলি না কেন ইরান রেজিলিয়েন্ট, ইরান খুব সহ্য করতে পারে ক্ষমতা, কিন্তু যখন চারদিক থেকে আপনি এভাবে ঘিরে পড়েন, আপনার ঘিরে ফেলা হয়, আপনার অর্থনৈতিক সমস্ত শ্বাস প্রশ্বাসের সমস্ত ক্ষমতা আপনাকে নিঃশেষ করে ফেলা হয়, ঠিক আছে, খুব ডিফিকাল্ট,
খুব ডিফিকাল্ট। ইরান ফেসেস দ্য স্ট্রংগেস্ট চ্যালেঞ্জ এভার, তার জীবনের, তার ইতিহাসের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এই মুহূর্তে সে ফেস করবে যদি আমেরিকার এই 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 স্যাংশনগুলি কার্যকর হয়। আমার নিজের ধারণা যে ইরান টেনে নেবে নভেম্বর পর্যন্ত, আমেরিকার উপর চাপ বাড়বে, ট্রাম্প সাহেবের উপর চাপ বাড়বে, কিন্তু অলমোস্ট ইনএভিটেবল যে আগামী নির্বাচনে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান পার্টি হাউস হারাবে। সিনেট হারাবে কিনা আমরা বলতে পারি না, এখন আজকে নির্বাচন হলে তারা সিনেটও হারাবে। ফলে ফোরকাস্টটা খুব একটা ব্রাইট না ডোনাল্ড ট্রাম্প সাহেবের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আপনি কি মনে করেন যে যদি পারস্য উপসাগর থেকে তারা তাদের যে ফ্লিট অ্যান্ড মিলিটারি প্রেজেন্স এটাকে যদি কমিয়ে দেয়, তাহলে ইসরায়েলের যে সিকিউরিটি, এই সিকিউরিটির কি হবে আপনার? এই বেসগুলির লক্ষ্য তো ইসরায়েল নয়, এই বেসগুলির লক্ষ্য হচ্ছে যাতে করে এই দেশে কোনো বিদ্রোহ না হয়। ধরা যাক সৌদি আরবে, সৌদি আরবে কেন বিদেশি সৈন্য, কাকে ডিফেন্ড করে সে? যাতে করে সৌদি বাদশাহ কোনোভাবে কোনো রকমের বিপদ থেকে, ভেতর থেকে কোনো বিপদ না ঘটে, বুঝতে পারছেন? সিভিল ওয়ার, প্রোটেস্ট আর্মি ভেতর থেকে, ইউএই ক্ষুদ্র দেশ, রাজা বাদশাহরা রাজত্ব করছে, ভেতর থেকে যেন বিদ্রোহ না হয়। এদের কাজ হচ্ছে এদেরকে রক্ষা করা। ইসরায়েল সেকেন্ডারি ফ্যাক্টর। যখন প্রয়োজন পড়বে এই সৈন্যগুলি অথবা এই স্থাপনাগুলি ইসরায়েলের পক্ষে কাজ করবে, যেমন এবার হয়েছে। এবার যখন আক্রমণ শুরু হলো অন দ্য সেকেন্ড ডে, দ্বিতীয় দিনে যুদ্ধ শুরু হয় 28 ফেব্রুয়ারি, সেকেন্ড ডেতে দেখা গেল যে এই 6টা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে 3টা সম্পূর্ণ অকেজ হয়ে পড়েছে। তখন আমেরিকা কি করলো? তার সমস্ত লোক সরিয়ে নিল হয় জর্ডানে অথবা ইসরায়েলে। এই যে সব মিলিটারি ইনস্টলেশন সব সরিয়ে নেওয়া হলো সেফ জায়গায়। কোথায় জায়গা? হয় ইসরায়েল না জর্ডান। তুমি আসছো আমাকে রক্ষা করবার জন্য, আমাকে রক্ষা না করে তুমি কি করছো? সব কিছু নিয়ে তুমি চমক করছো তুমি অন্যত্র। ফলে এই দেশগুলি হতাশ। তারা যে আশা করেছিল আমেরিকা তাদেরকে রক্ষা করবে, বোঝা গেল যে আমেরিকার উদ্দেশ্য তাদের রক্ষা করা না। আমেরিকার লক্ষ্য আমেরিকার নিজস্ব রাজনৈতিক ইন্টারেস্ট, পলিটিক্যাল ইন্টারেস্টকে প্রোটেক্ট করা। ফলে মধ্যপ্রাচ্যে এই সামরিক এবং কৌশলগত সম্পর্কটা বড় রকমের ঝাঁকুনি খেয়েছে এবং আগামী 6 মাসে 1 বছরের মধ্যে এই চেহারাটা সম্পূর্ণ বদলে যাবে, বদলানো শুরু করেছে। আমি আপনার একটু আগে বললাম পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব চুক্তি করেছে, লক্ষ্য করে দেবেন এই চুক্তিতে কিন্তু ইরান নেই। সব আছে, সবাই আছে, ইরান নেই। কারণটা কি? টার্গেট হচ্ছে ইরান, সে কারণে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সাহাব ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। সো আপনি জানেন যে সেপ্টেম্বর থেকে আপনার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে, এবং এ বিষয়ে হোয়াট ইজ ইয়োর অ্যাডভাইস দি পিপল হু লুজ দেয়ার আপনার ইন্স্যুরেন্স? এটা এখনই আমি দেখতেছি, বিশেষ করে অনেকেই যারা আমাদের বাংলাদেশি এবং বিভিন্ন দেশের অনেকে হোম কেয়ার নিছে, হোম কেয়ার যখন নিছে তাদের দেখাইছে তারা কিন্তু ডিজেবল, তাই না? একটা ডিসেবিলিটির কারণেই তারা হোম কেয়ার পাইছে, আইদার হাঁটতে পারে না, অথবা মাজায় ব্যথা, কোমরে ব্যথা, চোখে দেখে না, অথবা তারা কিছু নিজের থেকে কিছু করতে পারে না, তারা বেড রিডেন, অথবা টু মাচ ইউরিনেশন, ইনকন্টিনিউস, এই সমস্ত কারণে তারা কিন্তু হোম কেয়ার, এই সমস্ত ডায়াগনোসিসের জন্য তারা কিন্তু হোম কেয়ার নিচ্ছে। এখন তারা তাদের এই সমস্ত ইন্স্যুরেন্সগুলো যখন রিনিউয়ালে আসতেছে, তখন মেডিকেড, বিশেষ করে নিউ ইয়র্ক স্টেট মেডিকেডে তারা এটা ডিনায়াল পাচ্ছে। কারণ হলো কি, তারা অলরেডি শোয়িং দ্য ডিসেবিলিটি, এবং ডিসেবিলিটি যখন শো করে, তারা যখন 50-র উপরে যায় অথবা 65 হয়, তখন তারা বলতেছে ইউ শুড অ্যাপ্লাই ফর মেডিকেয়ার। এখন তাদের এই রিনিউয়াল করতে তাদের আগে মেডিকেয়ারে অ্যাপ্লাই করতে হবে। মেডিকেয়ার অ্যাপ্লাই করে যখন সোশ্যাল সিকিউরিটি অফিসে যেয়ে তাদের দেখাইতে হবে তারা ডিসেবল। তারা অনেক সময় যদি গ্রিন সিটিজেনশিপ না হয়, তখন কিন্তু তারা একটা ডিনায়াল চিঠি দিবে। এই ডিনায়াল চিঠিটা দিয়ে মেডিকেডের অফিসে না যাওয়া পর্যন্ত কিন্তু তাদের এটা রিনিউয়াল হচ্ছে না। এখন কেউ আগের থেকে করে কিছু কিছু এসেনশিয়াল প্ল্যান পাচ্ছে, কিন্তু তখন তাদের কোপে আসতেছে অথবা তাদের প্রিমিয়াম দিতে হচ্ছে। এটা অলরেডি আমি দেখতেছি, অনেকে কিন্তু ইন্স্যুরেন্স মেডিকেড যাদের আছে তারা লুজ করতেছে।
সো হোয়াট ইজ দ্য সলিউশন? আপনার যারা এই যে আমি দেখলাম যে মাউন্ট সিনাই হাসপাতাল তারা বলছে যে ফেডারেলিস্ট কেয়ার যাদের মানে ইন্স্যুরেন্স তাদেরকে কোনো অ্যাপয়েন্টমেন্ট আর দিচ্ছে না আপনার। এটা হলো এটা হলো একটা কন্ট্রাক্ট। আমারও ফিডেলিস কেয়ারের মাধ্যমে মেডিকেয়ার আছে, আমিও চিঠি পাইছি। সেটা হলো তারা ফিডেলিস কেয়ারের সাথে তাদের যে কন্ট্রাকচুয়াল অ্যাগ্রিমেন্ট আছে, মাউন্ট সাইনাই মনে করতেছে তারা এই ইন্স্যুরেন্স থেকে যে তাদের রিএম্বার্সমেন্টটা কম, তারা যেখানে অন্য ইন্স্যুরেন্সে এম্পায়ার ব্লু ক্রস অথবা অন্য ইন্স্যুরেন্সে কোনো কেউ যদি হসপিটালে ভর্তি হয়, তারা একটা প্রসিডিওর জন্য অথবা অথবা রুম রেট দে কুড গেট $500 or $700, কিন্তু ফিডেলিস কেয়ার বলতে নো, উই আর গোইং টু পে $200 or $300 পার ডে। তো এই হিসাবে তাদের সাথে একটা কন্ট্রাকচুয়াল অ্যাগ্রিমেন্টে তারা যাচ্ছে না বলেই মাউন্ট সাইনাই বলতেছে তারা এই ইন্স্যুরেন্সটা নেবে। এটা কিন্তু কিছুদিন আগে লং আইল্যান্ড জুইশ নর্থ শোরের সাথেও হয়েছিল। এখন মনে হয় কিছুটা তাদের সাথে ঠিক হয়েছে, তাদের সাথে মনে হয় এম্পায়ার ব্লু ক্রস অথবা আরও কতগুলো ইন্স্যুরেন্সের সাথে তাদের প্রবলেম ছিল, অ্যানথেমের সাথে। আর মোস্ট প্রবাবলি তাদের সাথেও একটা অ্যাগ্রিমেন্টে যাবে। এখন জানি না কতটা কি হবে তারা। সো যাদের contractual আগের পেশেন্ট যাদের আপনার এই যে ফেডারেলিস্ট ছিল আগের পেশেন্ট যারা, রাইট, এক্সিস্টিং পেশেন্ট, তাদের কি করবে ওরা? তাদের বলতেছে তুমি অন্য ইন্স্যুরেন্স চেঞ্জ করো। এখন আমাদের যাদের মেডিকেয়ার যাদের আছে, পার্ট বি অথবা ডি যাদের আছে, মেডিকেয়ার তো মেডিকেড যাদের আছে তাদের না, মেডিকেটটা তারা হেলথ ফার্স্ট অথবা তাদের যদি টাইম হেলথ ফার্স্ট অথবা মেট্রো প্লাস নিতে পারে। যদি ওই হসপিটাল, মোস্ট অফ দ্য নিউ ইয়র্ক সিটি হসপিটালগুলো কিন্তু মেট্রো প্লাসের ওন করে, নিউ ইয়র্ক সিটি ওন করে কিন্তু মেট্রো প্লাস ইন্স্যুরেন্সটা। তখন তারা মেট্রো প্লাসে যদি কনভার্ট করে, তারা ইজিলি নিউ ইয়র্ক সিটির যে কোনো হসপিটালে যেতে পারবে। আর হেলথ ফার্স্টটা কিন্তু অনেক সময় লং আইল্যান্ডে অনেক হসপিটাল এবং অন্যান্য প্রাইভেট হসপিটালও নেয়, সেটাও তারা চেঞ্জ করতে পারে। তারা যদি এখনই কিন্তু তাদের যদি রিনিউয়াল টাইম হয়ে যায়, অ্যানিভার্সারি ডেট বলে চিঠি আসে, তখন এখনই তারা তাদের পিসিপি যে কোন হসপিটালের সাথে তারা জড়িত, ওই পিসিপি তারা এখনই চেঞ্জ করতে পারে। ওইটাই তাদের উচিত। পিসিপি নিউ ইয়র্কের এদের সবার জন্য হেলথ ফার্স্ট অথবা মেট্রো প্লাস, হ্যাঁ, এই দুইটা হচ্ছে মোটামুটি অ্যাকসেপ্টেবল সব জায়গায়। মোটামুটি সবার কাছে হেলথ ফার্স্ট, মেট্রো প্লাসটা নিউ ইয়র্ক সিটি হসপিটাল মেইনলি, জি। নিউ ইয়র্ক সিটি যে সমস্ত হসপিটালগুলো ওন করে, আর তারা হেলথ নিতে ফার্স্ট, আর হেলথ ফার্স্ট হলো সেপারেট একটা অর্গানাইজেশন, বলে নন প্রফিট অর্গানাইজেশন, সবাই বলে বেড়ায়। ওই যে ডাক্তার সাহেব জানে নন প্রফিট মানে, কিন্তু তারা তাদের যে সমস্ত অ্যাডভাইজার, যে সমস্ত ডিরেক্টর প্রেসিডেন্ট থাকে, দে গেটস $1 million অফ বোনাস ইন দ্য নেম অফ নন প্রফিট অর্গানাইজেশন। কিন্তু ওই হেলথ ফার্স্ট অনেক হসপিটালই নেয়। তারা লং আইল্যান্ডে যে সমস্ত হসপিটাল আছে, নর্থ শোর সিস্টেম আর নর্থ শোর সিস্টেমও তো নিউ ইয়র্ক সিটিতে অনেক হসপিটাল ওন করে, তারা হেলথ ফার্স্টের সাথে তাদের কন্ট্যাক্ট আছে। তো তাদের জাস্ট চেঞ্জ করতে হবে তাদের পিসিপি। তখন পেশেন্ট যখন অ্যাডমিটেড হবে, ওই পিসিপি ওই হসপিটালের সাথে যোগাযোগ করবে। সো দ্য বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি, মানে আপনার কোম্পানিকে ফোন করবেন, বা আপনি যে করে দিছে এখনই, হ্যাঁ, অথবা ডাক্তারের পিসিপি যে আছে তার সাথে যোগাযোগ করা, যে সে কোন হসপিটালের সাথে জড়িত আছে। অনেকেই যারা আমরা মেডিকেয়ার আছে তারা কিন্তু আগামী মাস থেকে চিঠি পাবে, অক্টোবরের 7 তারিখ থেকে চিঠি পাবে, যদি ওয়েদার ইউ ওয়ান্ট টু চেঞ্জ করতে চাও কিনা। এই যে যারা মাউন্ট সাইনাইয়ের সাথে জড়িত এখন তারা ওই ফিডেলিস থেকে চেঞ্জ করে তারা অক্সফোর্ড অথবা এম্পায়ার এগুলো চেঞ্জ করতে পারে, কিন্তু অক্টোবর থেকে উইদাউট এনি পেনাল্টি। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জি লুবা, এনি আদার ইনফরমেশন? আর যারা এখনই কিন্তু আমরা অনেক ফার্মেসি আমরা ভ্যাকসিন পাচ্ছি ফিউ উইক্সের ভিতরেই, তারা ফার্মেসির সাথে যোগাযোগ করে দেখতে পারে তারা ওই ফার্মেসি কোনো ভ্যাকসিন পাইছে কিনা, ফ্লু ভ্যাকসিন গুলো। তো এখনই যোগাযোগ করা উচিত সবাইকে যে কবে পাচ্ছে। থ্যাংক ইউ আপনাকে। জিল্লু ভাই, এনিথিং এলস? না, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সাহাব ভাই, আপনাকে অনেক সুন্দর তথ্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব জিল্লুর রহমান জিল্লু, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর বি এম আতিকুজ্জামান,
অত্যন্ত সুন্দর ইনফরমেশন আমরা পেয়েছি আজকে অ্যাসিড রিফ্লাক্স সম্পর্কে অ্যান্ড জনাব হাসান ফেরদৌস, সকলের প্রতি কৃতজ্ঞতা। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।